দিনের আলো ফুটবার আগে হিংস্র জন্তুটাকে অনুসরণ করতে যাওয়া পাগলামি হবে, কাজেই সে চেষ্টা করলাম না। করলে আমাদেরকেও হয়তো ঝিমঝিমের পরিণতি বরণ করে নিতে হতো। দুঃখ ভারাক্রান্ত ভীত মন নিয়ে কাঁটাঝোপের বেড়ার ভেতরে চলে এলাম আমরা। ভোরের আলো ফুটবার অপেক্ষায় থাকলাম। আলো না ফুটলে ঝিমঝিমের খোঁজে যাওয়া বা সারগুলোকে জটলা থেকে ছাড়ানোর চেষ্টা করা অর্থহীন। কাজেই বসে থেকে চিন্তা করা ছাড়া আর কিছু করবার রইল না। মনে মনে আমরা আশা করতে থাকলাম কোনোভাবে বেঁচে গেছে দুর্ভাগা ঝিমঝিম। ঘণ্টাখানেক পর ঝোপে ছাওয়া দীর্ঘ ঢাল বেয়ে হামাগুড়ি দিয়ে এগিয়ে এলো ভোরের আলো। ওই আলো পরে ঝকঝক করে উঠল ষাঁড়গুলোর শিং। ভয়ে ফ্যাকাশে মুখে অসহায় জন্তুগুলোর জটলা ছাড়ানোর কাজ শুরু করলাম আমরা। ভালো, আরেকটু বাড়লে যখন সিংহের চিহ্ন অনুস আলো আরেকটু বাড়লে যখন সিংহের চিহ্ন অনুসরণ করতে পারবো বুঝলাম। ততক্ষণে সার কাঠ ও দড়ি ধরার জট ছাড়াতে পেরেছি। আরেকটা সমস্যার কথা জানতে পারলাম কাজটা সেরে। আমাদের সেরা ষাঁড়টা মারাত্মক অসুস্থ হয়ে পড়েছে। ওটার দায়িত্ব ফারাওকে দিয়ে রাইফেল হাতে হ্যারিকে নিয়ে সরে গেলাম আরেক দিকে। ঝিমঝিমের কোনো কিছু পাওয়া যায় কি না খুঁজে দেখতে শুরু করলাম দুজন। আমাদের ছোট্ট ক্যাম্পের চারপাশের জমি পাথুরে কঠিন। সিংহের পায়ের ছাপ দেখতে পেলাম না কোথাও, তবে কাঁটা ঝোপের বেড়ার বাইরে কয়েক ফোঁটা রক্ত চোখে পড়ল। ক্যাম্প থেকে আন্দাজ 300 গজ দূরে খানিকটা ডান দিকে আছে মিমোসা আর সুগার সুগার বুশ মেশানো একটা বড়সড় ঝোপে ভরা জায়গা। আমার অভিজ্ঞতা বলল ওখানে গেছে সিংহে, ওখানে বসেই খেয়েছে ঝিমঝিমের লাশ। শিশিরে ভিজে মাথা নোয়ানো লম্বা ঘাসের মাঝ দিয়ে সাবধানে এগোলাম আমরা ঝোপঝাড়ে ভরা জায়গাটার দিকে। 2 মিনিট পুরো হবার আগেই পুরো পর্যন্ত চুপচুপে হয়ে ভিজে গেল হ্যারি আর আমার। কিছুক্ষণ পর পৌঁছে গেলাম নির্দিষ্ট জায়গাটায়। সকালের কাঁচা আলো গাছের নিচে সেভাবে পৌঁছায়নি। চারপাশ কেমন যেন অন্ধকার মতো। আলোর অভাব আরও সতর্ক করে তুলল আমাকে। প্রতিটা মুহূর্ত মনে হতে লাগলো এখনই দেখব শয়তান সিংহীটা হতভাগ্য ঝিমঝিমের রক্তাক্ত হাড় চাটছে। তবে দেখা পেলাম না সাপটার। ঝিমঝিমের আঙুলের হাড়ও খুঁজে পাওয়া গেল না ওখানে। এর একটাই মানে, সিংহে ওখানে ঢোকেনি। ধীরে ধীরে সম্ভাব্য অন্যান্য সমস্ত জায়গা ঘুরে দেখলাম আমরা। ফলাফল হলো আগেরই মতো। ওকে বোধ হয় অনেক দূরে কোথাও নিয়ে গিয়ে খেয়েছে। দীর্ঘশ্বাস ফেলে এক সময় বললাম হ্যারিকে, বেঁচে নেই ঝিমঝিম। আমাদের সাহায্য করবার চেষ্টা আর কোনো কাজে আসবে না ওর। স্রষ্টা ওর ভালো করুন। এবার কি করা যায়? নোংরা হয়ে গেছে শরীর, ডোবায় গিয়ে পরিষ্কার হওয়া দরকার। বাস্তববাদীর মতো বলল আমার ছেলে। খিদেও লেগেছে খুব। মুখ হাত ধুয়ে ক্যাম্পে গিয়ে কিছু খাবো। ওর কথাগুলো খুব আবেগশূন্য মনে হলেও যুক্তি আছে কথায়। এটা আমাকে স্বীকার করতে হলো, তবে শুনতে ভালো লাগলো না। আমরা মুখ হাত ধোবো, আর ওদিকে কিছুক্ষণ আগেই কোথায় কে জানে নিয়ে গিয়ে খেয়ে ফেলেছে সিংহীটা বেচারা ঝিমঝিমকে। তবে আবেগ দিয়ে সবসময় জীবন চলে না। কাজেই ঝর্নার ধারে আমাদের পছন্দের সেই বাথটাবের মতো জায়গাটায় চলে এলাম পরিচ্ছন্ন হতে। হ্যারির আগে আমি পৌঁছালাম ওখানে। সরসর করে ফান সরিয়ে নামতে শুরু করলাম। তার পরপরই পাক খেয়ে ঘুরলাম চরকির মতো। চিৎকার বেরিয়ে এলো গলা চিরে। চিৎকার আসতেই পারে আমার পায়ের কাছে দাঁত খিচিয়ে ভয়ঙ্কর রাগে গা শিউরানো ঘর ঘর গর্জন ছেড়েছে কিছু একটা। আরেকটু হলেই সিংহীটার পিঠের উপর উঠে পড়েছিলাম আমি। গ্রানাইটের যে মসৃণ খণ্ডে দাঁড়িয়ে আমরা গা শুকাই,
সেটার উপর ঘুমাচ্ছিল জানোয়ারটা। সম্বিত ফিরে পেয়ে রাইফেলটা কক করবার আগেই এক লাফে স্বচ্ছ ডোবা পেরিয়ে গেল সিংহী, অদৃশ্য হলো উল্টো দিকের তীরে। চিন্তা করতে যতটুকু সময় লাগে তার মধ্যেই ঘটে গেল সমস্ত ব্যাপারটা। চিন্তা শেষে কিছু করবার সুযোগ পেলাম না আর। গ্রানাইটের চাপড়ার উপর দেখতে পেলাম ঝিমঝিমের রক্তাক্ত দেহা অবশিষ্ট। রক্তে মাখামাখি হয়ে গেছে পাথরটা। বাবা, বাবা! হ্যারির উত্তেজিত কণ্ঠ কানে এলো। পানিতে কি দেখো? তাকালাম চৌবাচ্চার দিকে। শান্ত স্বচ্ছ জলের মাঝখানে ভাসছে ঝিমঝিমের ছিন্ন মস্তক। কামড়ে মাথাটা আলাদা করে ফেলেছে সিংহী। ঢালু পাথর থেকে গড়িয়ে পানিতে গিয়ে পড়েছে ওটা। 3, ঝিমঝিম হত্যার প্রতিশোধ। আর কখনো ওখানে ওই চৌবাচ্চায় গোসল করিনি আমরা। ফার্নে ঘেরা চমৎকার ওই জায়গাটার দিকে তাকালেই আমার মনে পড়তো ঝিমঝিমের কাটা মাথাটার কথা। ধরতে গেলেই পানিতে ডিগবাজি খাচ্ছিল মুন্ডুটা। বেশ কয়েকবার চেষ্টার পর তোলা গিয়েছিল ওটা। বেচারা ঝিমঝিম। ওর দেহের সামান্য যতটুকু অবশিষ্ট ছিল সেটা রুটির একটা বস্তায় পুরে কবর দিলাম। বেঁচে থাকতে বদভ্যাসের কারণে পছন্দ করতাম না ঝিমঝিমকে, কিন্তু ওর মৃত্যু কাঁদালো আমাদের। হাউমাউ করে কাঁদলো হ্যারি। জুলু ভাষায় জঘন্য গালাগাল করতে লাগলো ফারাও অসহায় রাগে। আমি শপথ করলাম, যদি সম্ভব হয় আমার বয়স আরও 48 ঘন্টা বেড়ে যাওয়ার আগেই ওই সিংহীর ঝাঁঝরা শরীরের ভিতর দিনের আলো ঢুকবে। কিন্তু খনি সিংহীটাকে খতম করব কিভাবে? প্রশ্নটা মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো। পূর্ব অভিজ্ঞতা থেকে জানি খিদে পেলেই আবার এদিকে ফিরে আসবে শয়তানটা, কিন্তু খিদে ওটা লাগবে কখন? ঝিমঝিমকে যেভাবে খেয়ে প্রায় শেষ করে গেছে তাতে সামনের রাতে ওটা ফিরবে বলে মনে হলো না। অবশ্য ফিরতেও পারে ওটার বাচ্চা থেকে থাকলে। যখনই ফিরুক এবার যাতে আমাদের চোখ না এড়ায় তার ব্যবস্থা নিতে হবে। ঝিমঝিমকে কবর দিয়ে কাজে নামলাম আমরা। প্রথমেই আরও ঝোপ নিয়ে এসে ক্যাম্পের চারধারের কাটা ঝোপের বেড়া মজবুত করে তুললাম। খেয়াল রাখলাম কাঁটাগুলো যেন উপরের দিকে থাকে। একটা সিংহী যদি কাটা ঝোপ ডিঙিয়ে হাজির হতে পারে তাহলে দলের অন্যগুলো পারবে। কাজেই সাবধান না হয়ে উপায় নেই। বেড়া দুর্ভেদ্য করবার কাজটা সেরে সিংহীটাকে আবার এদিকে টেনে আনা যায় কি করে তা নিয়ে চিন্তাভাবনা শুরু করলাম। আচম্বিতে হাজির হওয়ার বদভ্যাস আছে সিংহদের। ঠিক যখন কেউ ভাবছে সিংহ আসতে পারে, আবার ফাঁদ পেতে রাখলে ধারে কাছেও ঘেঁষে না। বিশেষ করে নরখাদকগুলো অসম্ভব চালাক হয়। সিংহী যদি ঝিমঝিমকে খেয়ে তৃপ্তি পেয়ে থাকে তাহলে ঝিমঝিমের মতো আরও শিকারের লোভে আসতেও পারে। তবে সে ভরসায় থাকলে আমাদের চলবে না। বাস্তববাদী হ্যারি প্রস্তাব রাখল, ফারাও কাটা ঝোপের বেড়ার ওপারে গিয়ে চাঁদের আলোয় টোপ হয়ে বসুক। সিংহী ওর উপর ঝাঁপিয়ে পড়বার আগেই গুলি করে সিংহীকে মেরে ফেলবো আমরা। কাজেই চিন্তার কিছু নেই ওর। ফারাও অবশ্য হ্যারির প্রস্তাবে মোটেই খুশি হলো না। হ্যারি ওরকম একটা ভয়ঙ্কর প্রস্তাব রেখেছে বলে রাগে গজগজ করতে করতে হেঁটে চলে গেল আরেক দিকে। তবে হ্যারির কথায় আমার মাথায় একটা বুদ্ধি এলো। আরে তাই তো, বলে উঠলাম আমি, আমাদের অসুস্থ ষাঁড়টাকে তো কাজে লাগানো যায়। ওটা তো এমনিতেই মরবে। ক্যাম্প থেকে 30 গজ বামে নদীর দিকে নেমে যাওয়া ঢালের গোড়ায় আছে বহু বছর আগে বাজ পড়ে ঝলসে যাওয়া একটা মরা গাছ। ওটা থেকে প্রায় 15 ফুট দূরে দুপাশে জন্মেছে দুটো ঝোপ। ওই ঝোপগুলোর কাছে মরা গাছটার সঙ্গে ষাঁড়টাকে বাঁধলেই ভালো হয় বলে মনে হলো। সূর্য অস্তের একটু আগে বেচারা ষাঁড়টাকে নিয়ে গিয়ে গাছের কাণ্ডে বেঁধে রেখে এলো ফারাও। শুরু হলো আমাদের অপেক্ষার পালা। কাঁটাতারের বেড়ার ভেতর আগুন জ্বাললাম না আমরা। চাই না আগুনের আলোয় সতর্ক হয়ে উঠুক বা ভয় পাক সিংহী। ঘন্টার পর ঘন্টা ধরে অপেক্ষা করলাম আমরা।
ঘুম তাড়ালাম পরস্পরকে চিমটি কেটে। এখানে বলে রাখা ভালো যে চিমটি দেয় আর যে চিমটির শিকার হয়, চিমটি কত জোরে দেয়া হয়েছে সে বিষয়ে দুজনের মতো পার্থক্য থাকে বিস্ময়কর রকমের বেশি। যাই হোক, চিমটা চিমটি সার হলো, সিংহীর দেখা পাওয়া গেল না। এক সময় হেলতে হেলতে দিগন্তে মুখ লুকালো চাঁদ, পৃথিবীটাকে যেন গপ করে গিলে নিল অন্ধকার। আমাদের গিলতে হাজির হলো না কোনো সিংহী। ঘুমাতে ভয় পেলাম বলে ভোর পর্যন্ত জেগেই থাকলাম আমরা। তারপর মনের গভীরে একগাদা খারাপ চিন্তা নিয়ে শুয়ে পড়লাম। তাতে অবশ্য বিশ্রাম হলো না বললেই চলে। সেদিন সকালে শিকারে বের হলাম, ক্লান্ত আমরা, হতাশ। তারপরও যেতে হলো শুধু আমাদের মাংস ফুরিয়ে গেছে বলে। 3 ঘন্টারও বেশি সময় ধরে জ্বলন্ত সূর্যের নিচে ঘুরে বেড়ালাম শিকার করবার মতো কিছু একটা দেখা পাবার আশায়। রোদে ঝলসে পুড়ে লাভ হলো না, পেলাম না কোনো শিকার। অজানা কোনো কারণে এদিকে আসতে ভয় পাচ্ছে তৃণভোজী প্রাণীরা। অথচ মাত্র 2 বছর আগে যখন এসেছিলাম, গন্ডার আর হাতি ছাড়া সব ধরনের বড় শিকারের প্রাচুর্য দেখেছিলাম এদিকে। এখনও এদিকটাতে রয়ে গেছে শুধু একগাদা সিংহ। মনে হলো শিকারের অভাবে বোধহয় সিংহগুলোর এতটা হিংস্র আর সাহসী হয়ে উঠবার কারণ। বিরক্ত করা না হলে সিংহ সাধারণত বেশ ভদ্র প্রাণী, কিন্তু ক্ষুধার্ত সিংহ প্রায় ক্ষুধার্ত মানুষের মতোই বিপজ্জনক। সিংহের সাহস নিয়ে নানাজনের নানা রকম ভিন্ন মত রয়েছে, কিন্তু আমার ধারণা বনের রাজার সাহস কতটা হবে সেটা নির্ভর করে তার পেটের অবস্থার উপর। ক্ষুধার্ত সিংহ রাইফেলকে লাঠির সমান গুরুত্ব দেয় না, কিন্তু পেট ভরা থাকলে ওই সিংহই পালাবে সামান্যতম হুমকির মুখে। যাই হোক, শিকারে বেরিয়ে হন্য হয়ে ঘোড়াই সার হলো আমাদের। একটা ছোট অ্যান্টিলোপ বা বুশ বাকও দেখতে পেলাম না। শেষ পর্যন্ত ক্লান্তির চরমে পৌঁছে গিয়ে মেজাজ খারাপ করে ফিরতি পথ ধরলাম। বেশ খাড়া একটা টিলার কাঠ ধরে ফিরছি ক্যাম্পের দিকে। একটু পরই টিলার চূড়ায় উঠলাম, থমকে দাঁড়ালাম ওখানেই। বাম দিকে 600 গজ দূরে নীল আকাশে অপূর্ব খাস কাটা শিং তুলে দাঁড়িয়ে আছে বিরাট একটা পূর্ণবয়স্ক মর্দা কুডু। অতটা দূর থেকেও ওটার দেহের দুপাশের সাদা ডোরাগুলো স্পষ্ট দেখতে পেলাম। মাছির জ্বালাতন থেকে রক্ষা পেতে খাড়া কান দুটো নাচছে প্রকাণ্ড হরিণ। ওটাকে দেখে ভালো লাগলো, কিন্তু কথা হচ্ছে শিকারকে বাগে পাবো কি করে? 600 গজ দূর থেকে গুলি করে কুডুটাকে মারা প্রায় অসম্ভব। ওরকম ঝুঁকি পাগলও নেবে না। এদিকে জমিও এমন নয় যে লুকিয়ে এগোতে পারবো। বাতাসও থেমে গেছে। অনেক দূর থেকে আমাদের পায়ের আওয়াজ পেয়ে যাবে জন্তুটা। চিন্তা করে দেখলাম ওটাকে শিকার করতে হলে ঘুরপথে যেতে হবে অন্তত মাইলখানেক রাস্তা। উল্টো দিক থেকে এগিয়ে কাছাকাছি গিয়ে হয়তো শিকার করা যাবে ওটাকে। হ্যারিকে পাশে ডেকে নিয়ে বুঝিয়ে বললাম কি করতে হবে। আমার কথা শেষ হতে না হতেই পরিচম থেকে আমাদেরকে বাঁচাতেই যেন টিলার উপর থেকে বিদ্যুৎ গতিতে ছুটে নেমে আসতে শুরু করলো মর্দা কুডু। বুঝলাম না কি দেখে ওটা ভয় পেয়েছে। হবে হয়তো কোনো হায়না বা চিতাবাঘকে এগিয়ে আসতে দেখেছে। আগে কখনো কোনো হরিণকে এত দ্রুত দৌড়াতে দেখিনি। ওটাকে হারাতে হবে ভেবে হ্যারির উপস্থিতি ভুলে গালাগাল দিয়ে ফেললাম। হ্যারি অবশ্য স্থির দাঁড়িয়ে লক্ষ্য রাখলো অপূর্ব হরিণটা কোন দিকে যায়। চোখের পলকে একসাথ ঝোপের পেছনে চলে গেল কুডু। কয়েক সেকেন্ড পর ঝোপ থেকে বের হলো আবার। আমাদের 100-5 গজ দূরে চলে এসেছে। সমতল জায়গাটায় বড় বড় পাথরখণ্ড পড়ে রয়েছে। বিরাট বিরাট লাফে ওগুলো ডিঙিয়ে ছুটল কুডু। চট করে হ্যারির দিকে তাকালাম, অবাক হলাম ওকে
রাইফেল কাঁধে তুলতে দেখে। আরে গাধা, কিছুতেই তুমি বলতে না বলতে গর্জে উঠল ওর রাইফেল। শিকারী জীবনের সবচেয়ে বিস্ময়কর ঘটনাটা তখনই দেখলাম। লাফ দিয়ে শূন্যে উঠেছিল কুডু। পেছনের পা গুটিয়ে পার হয়ে যাচ্ছিল পাথরের একটা স্তূপ। হঠাৎ করে ঝাঁকি দিয়ে পাগুলো সোজা করলো ওটা। মাটিতে নেমে দাঁড়িয়ে পড়তে চাইলো। মনে হলো পেছনের পা দুটো শূন্যে তুলে শিংয়ের উপর দাঁড়িয়ে আছে মর্দা কুডু। একটা সেকেন্ড মাত্র, তারপর গড়িয়ে পড়ে স্থির হয়ে গেল জন্তুটা। অবিশ্বাস্য, না বলে পারলাম না। গুলিটা লেগেছে, মারা গেছে ওটা। এ কথার কোনো জবাব দিল না হ্যারি। ওর চোখে মুখে তীব্র বিস্ময় দেখলাম। বিস্মিত হওয়াই স্বাভাবিক। 500 গজ দূর থেকে ছুটন্ত কোনো হরিণকে গুলি করে ফেলে দেয়া অসম্ভব একটা কাজ। 1000টা গুলি করলেও, অথচ পেরেছে হ্যারি। তাড়াহুড়োয় রাইফেলের সাইটে চোখও রাখেনি ও। এরকম অবিশ্বাস্য সৌভাগ্য আর কোনো শিকারীর দেখেছি বলে মনে পড়ে না। কথা না বাড়িয়ে হ্যারিকে সঙ্গে নিয়ে চলে এলাম হরিণটা যেখানে পড়ে আছে। নিথর দেহটার ঘাড়ে নিখুঁত গোল একটা ফুটো দেখলাম। ঘাড়ের হাড় ভেঙে দিয়েছে বুলেট। ভার্টেব্রা ছিন্ন ভিন্ন করে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে। কুডুটার দেহ থেকে সেরা মাংস বেছে কাটলাম আমরা, যতটা বয়ে নেওয়া সম্ভব। তারপর শিয়াল আর শকুনকে ভয় দেখানোর আশায় ওটার 5 ফুট দীর্ঘ শিংগুলোর মাথায় লাল একটা রুমাল বেঁধে ক্যাম্পে ফিরলাম। বিকেল নেমেছে ততক্ষণে। আমাদের কথা ভেবে চিন্তিত হয়ে পড়েছিল ফারাও। আমরা হাজির হতে না হতেই খুশি খুশি ভাব করে জানালো আরেকটা ষাঁড় অসুস্থ হয়ে পড়েছে। এরকম একটা দুঃসংবাদ ও উৎফুল্ল হ্যারিকে বিমর্ষ করতে পারল না। মনে হলো ওর গুলিতে কুডু মারা যাওয়াটাকে ও ঝড়ে বক মরে ফকিরের কিরামতি বাড়ে ধরনের কিছু বলে মানতে রাজি নয়। পুরো কৃতিত্ব দিচ্ছে ওর নিজের লক্ষ্যভেদের দক্ষতাকে। লক্ষ্যভেদে হ্যারি যদিও যথেষ্ট ভালো, কিন্তু কুডুর গায়ে গুলি লাগাতে পারা সেফ ওর কপাল, সেটা জানিয়ে দিলাম ওকে সোজাসুজি। রাতে কুডুর মাংসের কাবাব খেলাম। ওটার বয়স আরেকটু কম হলে মাংস আরও সুস্বাদু হতো। যাই হোক, সময় হয়ে গেল ঝিমঝিমের খুনির জন্য অপেক্ষার প্রহর গুনবার। আগের সিদ্ধান্ত অনুযায়ী হতভাগ্য অসুস্থ ষাঁড়টাকে বেঁধে রাখতে হবে বাজপড়া গাছের সঙ্গে। ফারাও জানালো সারাদিন একই জায়গায় ঘুরে ঘুরে হেঁটেছে ষাঁড়টা। কোনো রোগে মারা যাবার আগে ওরকম ঘুরে ঘুরে হাঁটে গবাদি পশু। এখন আর ষাঁড়টার হাঁটবার শক্তিও নেই। এক জায়গায় মাথা নিচু করে দাঁড়িয়ে সামনে পেছনে ঢুলছে। আগের রাতের মতোই মরা গাছটার সঙ্গে ওটাকে বেঁধে রেখে এলাম আমরা। ভালো করেই জানি রাতে যদি সিংহীর আক্রমণে নাও মরে, সকাল হতে হতে মারা পড়বে বেচারা। ভয় পাচ্ছিলাম তখনই না মরে যায়। মরে গেলে টোপ হিসেবে কোনো কাজে আসবে না ওটা। নিজের শিকার করা মরার কাছে বারবার ফিরে এসে মাংস খেলেও খিদে মরমর না হলে সিংহ কখনো অন্য মরা ছোঁয় না। আগের রাতের অভিজ্ঞতারই পুনরাবৃত্তি শুরু হলো আবার। ঘন্টার পর ঘন্টা বসে থেকে থেকে এক সময় ঘুমিয়ে পড়ল হ্যারি। এভাবে অপেক্ষার প্রহর গুনতে অভ্যস্ত আমি। তারপরও ঘুমে চোখ বুজে এলো আমার। ঘুমিয়েই পড়েছিলাম আর একটু হলে। এমন সময় হঠাৎ করে আমাকে ধাক্কা দিল ফারাও। ফিসফিস করে বলল, শুনুন। 1 সেকেন্ড পার হবার আগেই পূর্ণ সজাগ হয়ে গেলাম। বাজপড়া গাছের ডান দিকের ঝোপ থেকে শুনতে পেলাম ডাল ভাঙার হালকা মটমট আওয়াজ। আবার হলো আওয়াজটা। কিছু একটা নড়ছে ওখানে, সাবধানে, ধীরে ধীরে কিন্তু নড়ছে। রাতটা এত বেশি নিঃশব্দ যে ওই সামান্য আওয়াজও শুনতে পেলাম স্পষ্ট। হ্যারিকে ডাক দিয়ে তুললাম ঘুম থেকে। উঠেই কোথায় ওটা বলে রাইফেল তাক করতে শুরু করলো ও। যেরকম হুড়োহুড়ি করছিল তাতে সম্ভাব্য শিকার সিংহটার কোনো
বিপদ না হলেও আমাদের বা ষাঁড়গুলোর অস্তিত্ব বিপন্ন হতে পারত। চুপ করে থাকো। চাপা স্বরে ধমক দিলাম ওকে। ধমক দিতে না দিতেই শুনতে পেলাম নিচু একটা হিংস্র গর্জন। এক পাশের ঝোপ থেকে ছিটকে বেরিয়ে ষাঁড়টাকে পার হয়ে ওপাশের ঝোপে গিয়ে ঢুকলো হলদে একটা রেখা। ভয়ে ঘুমিয়ে উঠল অসুস্থ ষাঁড়টা। তারপর টলতে টলতে ঘুরে দাঁড়িয়ে থরথর করে কাঁপতে শুরু করলো। স্পষ্ট দেখলাম ওটাকে চাঁদের উজ্জ্বল আলোয়। মনটা ছোট হয়ে গেল। বেচারাকে ওরকম ভয়ের মধ্যে ঠেলে দিয়েছি বলে। এক পলক মাত্র দেখেছি সিংহীটাকে। অতটুকু সময়ের মধ্যে গুলি করবার কোনো প্রশ্নই আসে না। রাতের আধারে শিকার খুব কাছে এসে স্থির হয়ে না দাঁড়ালে গুলি করা অর্থহীন। চাঁদের আলোয় রাইফেলের ফোরসাইট দেখা যায় না বললেই চলে, যে কারণে রাতের বেলা খুব কাছ থেকেও সহজ শিকারে ব্যর্থ হতে পারে যে কোনো দক্ষ শিকারী। আবার আসবে ওটা, চাপাস্বরে বললাম হ্যারিকে। চোখ কান খোলা রাখো, কিন্তু আমি না বললে ভুলেও গুলি করিস না। হ্যারি জবাব দেবার আগেই আবারও দেখা দিল সিংহী। এবারও আক্রমণ না করে তীরবেগে পাশ কাটিয়ে গেল ষাঁড়টাকে। করছে কি সিংহীটা? ফিসফিস করলো হ্যারি। বিড়াল যেমন মেরে ফেলার আগে ইঁদুর নিয়ে খেলে, সেরকম খেলছে বোধ হয়। খেলা শেষ হলেই মারবে ষাঁড়টাকে। এবার আমার কথা শেষ হতে না হতে ঝোপের ভিতর থেকে ছুটে বেরিয়ে এসে অসুস্থ ষাঁড়ের উপর গিয়ে ঝাঁপিয়ে পার হয়ে গেল সিংহী। ঝলমলে চাঁদের আলোয় সাপটটা লাফিয়ে শিকার পার হয়ে যাওয়া দেখতে অপূর্ব লাগলো। মনে হলো কেউ যেন শিখিয়েছে ওকে এই খেলাটা। মনে হয় কোনো সার্কাস থেকে পালিয়েছে ওটা। ফিসফিস করলো হ্যারি। দারুণ লাগলো লাভটা দেখতে। জবাব দিলাম না, শুধু ভাবলাম সত্যি যদি সিংহীটা সার্কাস থেকে পালিয়ে এসে থাকে, তবুও হ্যারি ঠিকমতো ওটার নৈপুণ্যের প্রশংসা করতে পারেনি। তবে হ্যারিকে দোষ দিতে পারলাম না সেজন্যে। ওর দাঁতে দাঁতে ঠোকাঠুকির আওয়াজ কানে আসছিল হালকা ভাবে। অনেকটা সময় পেরিয়ে গেল, এবার ঘটল না কিছু। ভাবতে শুরু করলাম সিংহীটা বোধহয় চলে গেছে, কিন্তু একটু পরেই আবারও দেখতে পেলাম ওটাকে। বিরাট এক লাফে সোজা গিয়ে ষাঁড়টার পিঠে পড়ল এবার সিংহী। প্রচণ্ড থাবড়া মারল ষাঁড়ের গর্দানে। হুড়মুড় করে মাটিতে পড়ে গেল ষাঁড়টা। দুর্বলভাবে পা ছুটতে শুরু করলো, কিন্তু তা মাত্র কয়েক সেকেন্ডের জন্য। তারপরই হতভাগ্য ষাঁড়ের কণ্ঠনালীতে বসে গেল সিংহীর ধারালো সদন্ত। তৃপ্তি প্রকাশ করতে ঘর ঘর আওয়াজ ছাড়ল ক্ষুধার্ত সাপট। আবার যখন সিংহী মুখ তুলল, দেখলাম রক্তে মাখামাখি হয়ে গেছে ওটার নাক। পাশ থেকে আমাদের দিকে তাকালো ওটা। জিভ বের করে রক্তাক্ত চোয়াল চাটবার ফাঁকে তৃপ্ত বিড়ালের মতো গড়গড় আওয়াজ করলো। সময় হয়েছে হ্যারি, ফিসফিস করে বললাম। আমি গুলি করলেই সঙ্গে সঙ্গে তুইও করবি। সাবধানে লক্ষ্য স্থির করলাম, কিন্তু আমার অপেক্ষায় বসে নেই হ্যারি। কি বলেছি কানে তুলল না ও, গুলি করে বসলো। বাধ্য হয়ে দেরি না করে গুলি করলাম আমিও। ধোয়ার মেঘ সরে যাওয়ার পর মৃত ষাঁড়ের পিছনে সিংহীটাকে শরীর মোচড়াতে দেখে খুশি হয়ে উঠলাম। তবে ষাঁড়ের মৃতদেহের আড়াল পাচ্ছে বলে আবারও ওটাকে গুলি করে মৃত্যু নিশ্চিত করতে পারলাম না। খুশিতে চেঁচালো হ্যারি। খতম হয়ে গেছে, মরে গেছে হলদে শয়তানিটা। আর ঠিক তখনই ঝটকা দিয়ে উঠে দাঁড়িয়ে ডান দিকের ঘন ঝোপের মধ্যে ঢুকে পড়ল সিংহী। ওটাকে লক্ষ্য করে গুলি ছুড়লাম, মনে হলো না লাগাতে পেরেছি। ঝোপের আড়ালে গিয়ে ভয়ঙ্কর গর্জন ছাড়তে শুরু করলো নরখাদকটা। ওরকম গা শিউরানো গর্জন করতে আগে কখনো শুনিনি আমি কোনো সাপদকে। কখনো কখনো ব্যথায় ককাচ্ছে ওটা। তারপর পরই চারপাশ থরথর করে কাঁপিয়ে গর্জে উঠছে। গর্জাতে থাক, হ্যারিকে বললাম। রাতের বেলা ওটার পিছু নিয়ে ঝোপে ঢোকা পাগলামি হবে। আমার কথা শেষ হওয়া মাত্র
বিস্ময়ের ধাক্কা খেলাম। নদীর দিক থেকে সিংহীর গর্জনের জবাব ভেসে এলো। সঙ্গে সঙ্গে আরেকটা সিংহ গর্জন করে উঠল ঝোপের ভেতর থেকে। বুঝতে আমার দেরি হলো না, কাছেই আছে একাধিক সিংহ। আহত সিংহীর তর্জন গর্জন বেড়ে গেল। সঙ্গীদের সাহায্য কামনা করে ডাকছে বোধ হয়। উদ্দেশ্য পূরণ হলো ওটার। শীঘ্রই এগিয়ে এলো অন্য সিংহগুলো। 5 মিনিটের মাথায় কাটা ঝোপের বেড়ার এপাশ থেকে উকি দিয়ে চমৎকার একটা পূর্ণবয়স্ক সিংহকে লাফিয়ে লাফিয়ে আমাদের দিকে আসতে দেখলাম। চাঁদের আলোয় পাকা ভুট্টো ক্ষেতের মতো লাগলো টামবাউকি ঘাস। তার মধ্য দিয়ে এলো ওটা। বড় বড় লাফে সিংহটাকে ছুটে আসতে দেখবার দৃশ্যটা চিরদিন মনে থাকবে আমার। 50 গজের মধ্যে এসে ফাঁকা জায়গায় থমকে দাঁড়িয়ে গর্জে উঠল ওটা। পাল্টা জবাব দিল সিংহী। গর্জন ছাড়ল তৃতীয় শাপথ। তারপর দেখতে পেলাম রাজকীয় ভঙ্গিতে হেঁটে আসছে কালো কেশরওয়ালা একটা সিংহ। ঘাসের মাঠে আগের সিংহটার পাশে থামলো ওটা। হাড়ে হাড়ে টের পেলাম মারা যাবার আগে অসুস্থ ষাঁড়টার মানসিক অবস্থা কেমন হয়েছিল। আর যাই করিস হ্যারি, ভুলেও গুলি করিস না, ফিসফিস করলাম। বিরাট ঝুঁকি নিতে হবে তাহলে। ওরা যদি আমাদের কিছু না করে তাহলে আমরাও কিছু করতে যাব না। সিংহের তর্জন গর্জন দ্বিগুণ হয়ে গেছে। পাশাপাশি হেঁটে ঝোপের মধ্যে গিয়ে ঢুকলো জোড়া সিংহ। এবার শুরু হলো সম্মিলিত দাঁত খিঁচানো আর ঘর শব্দ। একটু পরে সিংহের গর্জন থেমে গেল। সিংহ দুটো বেরিয়ে এলো ঝোপ থেকে। কালো কেশরওয়ালাটা আগে বের হয়ে হেঁটে গেল মৃত ষাঁড়ের কাছে। গন্ধ শুকলো মরির গায়ে নাক ঠেকিয়ে। এক গুলিতে ফেলে দিতে পারবো। উত্তেজনায় কাঁপতে কাঁপতে বিড়বিড় করলো হ্যারি, পারবি কিন্তু গুলি করিস না, সাবধান করলাম। সবগুলো হামলা করে বসলে আমরা শেষ। জবাব দিল না হ্যারি। জানি না কৈশোরের চিন্তাহীনতা, আকস্মিক উত্তেজনা, না সেফ বেপরোয়া শয়তানিতে পেয়ে বসলো ওকে। পরে জিজ্ঞেস করে কখনো ওর কাছ থেকে সন্তোষজনক জবাব পায়নি। আমার কথায় বিন্দুমাত্র তোয়াক্কা না করে ওর ওয়েস্টলি রিসার্চ রাইফেলটা তুলেই গুলি করলো হ্যারি। কালো কেশরওয়ালা সিংহটাকে লক্ষ্য করে। সিংহটার পেছনের এক পাশ ভালো রকম ছিলে দিয়ে গেল হ্যারির গুলি। সেকেন্ড পার হবার আগেই বিকট গর্জন করে উঠল আহত সিংহ। ঝট করে ঘুরে দাঁড়িয়ে শত্রুকে খুঁজবার ফাঁকে গজরাতে থাকলো ব্যথায়। আমি কি করব তা ঠিক করতে চেষ্টা করলাম। কোনো সিদ্ধান্তে আসতে পারার আগেই কার কারণে ব্যথা পেয়েছে সেটা আন্দাজ করে নিয়ে বাদামি কেশরওয়ালা সিংহটার গলা লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ল কালো কেশরওয়ালা বিরাট সিংহ। বিনা কারণে আক্রান্ত সিংহের বিষয়টা হলো দেখবার মতো। রাগে দাঁত খিচিয়ে শরীর গড়িয়ে সরে যেতে চেষ্টা করলো ওটা, কিন্তু ছাড়ল না। কালো কেশরওয়ালা লাফ দিয়ে পড়ল সঙ্গীর উপর। হলদে কেশরওয়ালা সিংহটা এতক্ষণে বুঝতে পারল পরিস্থিতি আসলে কীরকম। কার্যকর প্রতিক্রিয়া দেখাতে দেরি করলো না ওটা। কিভাবে যেন দাঁড়িয়ে পড়েই গর্জন ছাড়তে ছাড়তে পাল্টা ঝাঁপিয়ে পড়ল শক্তিশালী প্রতিপক্ষের উপর। অদ্ভুত একটা দৃশ্য দেখবার সুযোগ পেলাম আমরা। বড় দুটো কুকুরের লড়াই যারা দেখেছেন তারা জানেন কীরকম ভয়ঙ্কর হয় কুকুরের লড়াই। আমি শপথ করে বলতে পারি প্রকাণ্ড সিংহ দুটো যেভাবে মরণপণ লড়তে শুরু করলো তাতে 100টা কুকুর একসঙ্গে লড়াই বাঁধালেও পরিস্থিতি ওরকম ভয়ঙ্কর হতো না। সামনের দুপায়ে পরস্পরকে জড়িয়ে ধরে একে অপরের গলা কামড়ে ছিঁড়ে নিতে চাইল সিংহ দুটো। থাবা মারল শত্রুর শরীর চিরে দিতে। গোছা গোছা কেশর খসে পড়ল মাটিতে। হলদেটে চামড়া দিয়ে দরদর করে রক্ত গড়াতে লাগলো। বিরাট দুটো শাপথ তাদের সমস্ত হিংসতা আর শক্তি দিয়ে একে অপরকে ছিন্ন ভিন্ন করে দিতে চাইছে। সিংহের গর্জনে রাতটা হয়ে উঠল আতঙ্কজনক। বুক ঢিপ ঢিপ করতে লাগলো আমাদের। রাজাদের লড়াই বোধ হয় একেই বলে। কিছুক্ষণ বোঝা গেল না কে জিতবে, হলদে কেশর না কালো কেশর। তারপর খেয়াল করলাম আকারে বড় হলেও মার বেশি খাচ্ছে কালো কেশরওয়ালা। হতে পারে গুলির আঘাতটা ওটাকে খানিকটা পঙ্গু করে ফেলেছে।
আগে ওটাই আক্রমণ করেছে সঙ্গীকে। তারপরও ওটার জন্য দুঃখ হলো আমার। অসম সাহসিকতায় লড়ল কালো কেশরওয়ালা, কিন্তু তারপরও বাদামি কিশোর শেষ পর্যন্ত ওটার গলা কামড়ে ধরল। নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো কালো কেশর মাটিতে গড়িয়ে থাবা মেরে, কিন্তু তারপরও কামড় ছাড়ল না বাদামি কেশর। ধীরে ধীরে প্রাণশক্তি হারিয়ে নিস্তেজ নিস্তেজ হয়ে পড়তে লাগলো বনের কালো রাজা। দুটো পূর্ণবয়স্ক সিংহ মাটিতে গড়াচ্ছে, পরস্পরকে আঘাত করছে প্রাণপণে। দৃশ্যটা শ্বাসরুদ্ধকর। একেবারের জন্য কালো কিশোরের কণ্ঠ থেকে কামড় ছাড়ল না বাদামি কিশোর। বেশ কিছুক্ষণ পর আরও নিস্তেজ নিস্তেজ হয়ে পড়ল কালো কিশোর। অনিয়মিত শ্বাস নিতে শুরু করলো। নাক দিয়ে খড়খড় আওয়াজ বের হলো ওটার। বিরাট মুখটা হা করলো বনের রাজা। বিকট এক গর্জন বের হলো ওটার গলা চিরে। তারপর একবার কেঁপেই নিথর হয়ে গেল একেবারে। বুঝলাম প্রাণবায়ু বেরিয়ে গেছে ওটার। লড়াইয়ে জিতে গেছে নিশ্চিত হয়ে। কামড় ছাড়ল বাদামি কেশরওয়ালা সিংহ। শুকে দেখলো মৃত শত্রুকে। এবার শত্রুর চোখগুলো চেটে নিয়ে সামনের পা দুটো তুলে দিল বিজিতর গায়ের উপর। তারপর ছাড়ল বিজয়ীর হুঙ্কার। রাতের আধার চিরে দূর হতে বহু দূরে প্রতিধ্বনি তুলে চলে গেল ওই আওয়াজ। বনের রাজাকে বিজয় উৎসব করতে বেশিক্ষণ সময় দিলাম না। সতর্কতার সঙ্গে লক্ষ্য স্থির করলাম ওটার বুকে। তারপর স্পর্শ করলাম ট্রিগার। 570 এক্সপ্রেস বুলেট বুকে আঘাত হানল। প্রচণ্ড ধাক্কা খেয়ে পরাজিত প্রতিপক্ষের লাশের উপর পড়ল বিজয়ী যোদ্ধার মৃতদেহ। সিংহ দুটো মারা যাওয়ায় খানিকটা নিশ্চিত হয়ে শুতে গেলাম হ্যারি আর আমি। বাকি রাত পাহারায় থাকলো ফারাও। আবারও কোনো সিংহ চলে এলে আমাদের সতর্ক করবে। সূর্য উঠবার বেশ পরে ঘুম ভাঙল আমাদের। অনিচ্ছুক হ্যারিকে কাঁটাঝোপের বেড়ার মধ্যে বসিয়ে রেখে ফারাও আর আমি চললাম আহত সিংহের কোনো চিহ্ন পাওয়া যায় কি না খুঁজে দেখতে। সিংহ দুটো আসবার একটু পরে গর্জন থামিয়ে দিয়েছিল সিংহী। তারপর থেকে কোনো শব্দ পাইনি আর ওটার। তারপরও সতর্ক থাকলাম দুজনেই। আমার হাতে এক্সপ্রেস রাইফেল। ফারাওয়ের হাতে রাইফেল থাকলে সেটা ওর সঙ্গীদের জন্য বিপজ্জনক। কাজেই ওর হাতে কুঠার। ঝোপের দিকে যাবার সময় মৃত সিংহ দুটোকে ভালো মতে দেখতে থামলাম। চমৎকার দুটো রাজকীয় পশু, কিন্তু থাবার আঘাতে পরস্পরের চামড়া একদম ক্ষতবিক্ষত করে ফেলেছে। ওগুলোর আর কোনো দাম নেই। মৃত সিংহ দুটোকে দেখা শেষে আহত সিংহীর রেখে যাওয়া রক্তের দাগ অনুসরণ করে ঝোপের মধ্যে ঢুকলাম দুজন। আগের চেয়ে আরও অনেক বেশি সতর্ক হয়ে উঠেছি। এই ঝোপগুলোর ভেতরেই এসে লুকিয়েছে সিংহী। ঝোপে ঢুকতে সায় পাচ্ছিলাম না মন থেকে, কিন্তু না ঢুকে উপায়ও নেই আসলে। সিংহে মরেছে কিনা জানতে হলে ঢুকতেই হবে। তাছাড়া খুব ঘন ঝোপও নয় ওগুলো। ফারাবার আমি গাছগুলোর কাছ থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রেখে চারপাশে দেখলাম। সিংহীকে দেখলাম না কোথাও, তবে চারপাশে অনেক জায়গায় রক্ত পড়ে রয়েছে। নিশ্চয় মরবার জন্য কোথাও চলে গিয়েছে। শেষে বললাম ফারাওকে। তাই হবে ইনকুস, বলল ফারাও। চলে গেছে তাতে সন্দেহ নেই। ওর মুখের কথা শেষ হবার আগেই ঘাড়ের কাছে গর্জন শুনতে পেলাম। ঝট করে ঘুরে দাঁড়িয়ে ঝোপের ঠিক মাঝখান থেকে ফারাওয়ের পিছনে বেরিয়ে আসতে দেখলাম সিংহীটাকে। পিছনের দু পায়ে দাঁড়িয়ে গেল আহত সিংহী। খেয়াল করলাম ওটার সামনের একটা পা অকেজো হয়ে গেছে, কাঁধে গুলি লেগে অবশভাবে ঝুলছে পাটা। দাঁড়িয়ে পড়ায় ফারাওয়ের মাথা ছাড়িয়ে গেল সিংহের মাথা। ভালো পা তুলল ওটা ফারাওকে থাবার আঘাতে মাটিতে শুইয়ে দিতে। অতটুকু সময়ের মধ্যে রাইফেল ঘুরিয়ে কাঁধে তুলতে পারলাম না আমি। শুধু বুঝলাম ফারাওয়ের আর রক্ষা নেই। নিজের বিপদ বুঝতে পারল দুঃসাহসী জুলুও। একই সঙ্গে সাহস আর বুদ্ধির একটা কাজ করে বসলো ও। লাফ দিয়ে একপাশে সরেই কাঁধের জোরে ঘুরিয়ে চালালো ওর ভারী কুঠার। সিংহীর শিরদাঁড়ায় পড়ল কুঠারের জোরালো আঘাতটা। সঙ্গে সঙ্গে ভেঙে গেল মেরুদণ্ডের হাড়। খালি একটা বিরাট বস্তার মতো ঝুপ করে মাটিতে পড়ল
মৃত সিংহী। টের পেলাম এতক্ষণে শ্বাস নিচ্ছি। কোনো মতে বললাম, সাবাস ফারাও, একেবারে ঠিক সময়ে কুঠার চালিয়েছ। আর একটু হলে। জি ইনকুস, মৃদু হেসে বলল ফারাও। ভালোভাবে কুঠার চালিয়েছি আমি। ঝিমঝিম এখন শান্তিতে ঘুমাবে। হ্যারিকে ডাক দিয়ে আনলাম আমরা ঝোপের ভেতর। তিনজন পরখ করে দেখলাম মৃত সিংহীকে। ক্ষয়ে যাওয়া গিজগিজে দাঁত থেকে বুঝতে পারলাম অনেক বয়স হয়েছিল ওটার। সাধারণত এতদিন বাঁচে না কোনো সিংহী। সত্যি অবাক হলাম ওটার প্রাণ প্রাচুর্য কতখানি ছিল তা অনুভব করে। আমার ছোড়া এক্সপ্রেস বুলেটের আঘাত তো ভেঙেছেই। হাতের মুঠো ঢুকে যাবার মতো বড় ফুটো তৈরি করেছে পেটে। গল্পের শেষে এসে নড়ে চড়ে বসলেন অ্যালান কোয়াটারমেইন। ঝিমঝিমের মৃত্যুর প্রতিশোধ আমরা এভাবেই নিয়েছিলাম। আজও অবাক হয়ে যাই ওই সিংহ দুটোর মরণপণ লড়াইয়ের কথা ভাবলে। সিংহদের স্বভাবের সঙ্গে নিজেদের মধ্যে ওরকম ভয়ঙ্কর লড়াই মোটেই মানায় না। আমার শিকারী জীবনে ওরকম ঘটনা আর কখনো দেখিনি। তারপর পিলগ্রিমস রেস্টে ফিরলেন কিভাবে? মিস্টার কোয়াটারমেইন থেমে যাবার পর জিজ্ঞেস করলাম। কষ্ট হয়েছিল খুব, বললেন তিনি। শেষ পর্যন্ত 3টে ষাঁড় বেঁচে ছিল। ওগুলোকে কাঠ টানতে দিয়ে পেছন থেকে ঠেলতাম আমরা। প্রতিদিন 4 মাইলের বেশি পার হতে পারিনি ওভাবে। 1 মাস লেগেছিল পিলগ্রিমস রেস্টে পৌঁছাতে। শেষ 1 সপ্তাহ প্রায় অনাহারে কেটেছিল। একটা কথা না বললেই নয়। আমি বললাম, আপনার বেশিরভাগ অভিযানের শেষেই দেখা যায় কোনো না কোনো বিপর্যয় ঘটে। তারপরও একের পর এক অভিযানে যেতে কখনো দ্বিধা করেন না আপনি। কারণটা কি? বিপদ ঘটে, এ কথা সত্যি। স্বীকার করে নেবার সুরে বললেন বিখ্যাত শিকারিটা। কিন্তু এটাও তো ঠিক যে শিকার করেই আমি জীবিকার জোগাড় করেছি প্রায় সারাটা জীবন। বিপদের মধ্যে মজাও থাকে। আর আমার সব অভিযানেই বিপর্যয় ঘটেছে তা কিন্তু নয়। পরে কখনো যদি শুনতে চান তাহলে এমন একটা অভিযানের কথা বলবো যেখানে সর্বক্ষণ আমার সাথী ছিল সৌভাগ্য। ওই অভিযান থেকে কয়েক হাজার পাউন্ড লাভ করেছিলাম। সেই সঙ্গে দেখেছিলাম আমার শিকারী জীবনে দেখা অবিশ্বাস্য এক দৃশ্য। ওই অভিযানেই আমার পরিচয় হয়েছিল আফ্রিকার সাহসীতমা নারী মাইওয়ার সঙ্গে। যাও, ও নিয়ে এখন আর কিছু বলবো না। এমনিতেই দেরি হয়ে গেছে অনেক। তাছাড়া নিজের কথা বলতে বলতে ক্লান্ত হয়ে পড়েছি। পানির গ্লাসটা একটু এগিয়ে দিন দেখি।